আছে। দিস ইজ দ্য গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, এই গোল্ডেন রুলসটা যদি আপনি ভালোভাবে জানতে না পারেন, বুঝতে না পারেন, আপনি ইকুয়েশনও করতে পারবেন না, জার্নালও করতে পারবেন, অর্থাৎ অ্যাকাউন্টিং এর কোনো অংশই আপনি ভালোভাবে বুঝতে পারবেন না যদি এই গোল্ডেন রুলসটা সম্পর্কে যদি আপনার ধারণা ভালো না থাকে। ঠিক আছে, ওকে। নাও আই এম গোয়িং টু ব্যাক দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেমস অ্যাবাউট জার্নাল। স্যার আপনার কথা তো শোনা যায় না। কথা তো বলতেছে না, কেমনে শুনবেন? ওকে, দিস ইজ দ্য জার্নাল। এই জার্নালটা আমরা সলভ করবো, ঠিক আছে, ওকে। জাস্ট আই ট্রাই টু রিড দ্য জার্নাল, ইউ কেয়ারফুলি লিসেন। ওকে। অন 1 জানুয়ারি 2023, জিমি জাং স্টার্ট। জিমি জাং নামে একজন ব্যক্তি, তিনি স্টার্ট করছে 2023 সালে জানুয়ারি মাসের 1ম তারিখে অ্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ঠিক আছে, উইথ ক্যাশ ইন হ্যান্ড ফর টাকা 50,000 টাকা। 50,000 টাকা নিয়ে এই ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শুরু করেছেন, 50,000 টাকা ক্যাশ নিয়ে, ক্যাশ অ্যাট ব্যাংক। এবার ব্যাংকের 3 লক্ষ টাকা নিয়ে, আমরা ক্যাশ টাকা একটা অ্যাসেট, অ্যাসেট নিয়ে তারা ব্যবসা শুরু করছে, তাহলে প্রতিষ্ঠানের অ্যাসেট বেড়ে যাচ্ছে, এই জন্য ডেবিট। ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংক এবং ক্যাশ তো অ্যাসেটই। ব্যাংক এবং ক্যাশ নিয়ে তারা এক ব্যবসা শুরু করছে, এই জন্য এটা ডেবিট। সম্পদ সম্পদ নিয়ে শুরু করছে, তার মানে সম্পদ প্রথম থেকে সম্পদ পেয়ে যাচ্ছে। স্টক টাকা 1 লাখ, মানে স্টক মানে ক্লোজিং স্টক বোঝানো হয়। ক্লোজিং স্টক মানে যেটা বিক্রয় হয় না, অবশিষ্ট অংশ থেকে যায়, এটা অ্যাসেট হয় একটা প্রতিষ্ঠানের। স্টক নিয়ে শুরু করছে, তার মানে স্টক প্রতিষ্ঠানে আসছে, এই জন্য অ্যাসেট কাম, এই জন্য ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল মিনস ইন ফিউচার উই গেট, অর্থাৎ ভবিষ্যতে আমরা পাবো, ভবিষ্যতে যদি পাবো এমন কোনো কন্ডিশন থাকে, এটা অ্যাসেট হয়। তাহলে এই অ্যাসেটটা নিয়েও ব্যবসা শুরু করছে, এই জন্য এটা ডেবিট। যেহেতু কামস ইন, বিল্ডিং ফর টাকা 8 লাখ, বিল্ডিং অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাসেট and comes in of asset, the real account, the real account comes in is debit. Investment is also asset, this asset in, so debit. Furniture for টাকা 50,000 টাকা, ফার্নিচার মিনস অ্যাসেট, ফার্নিচার তো অ্যাসেট। এই ফার্নিচার নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তার মানে প্রতিষ্ঠানের জন্য কামস ইন এই রিয়েল অ্যাকাউন্ট, এই জন্য ডেবিট। অ্যাকাউন্ট পেইবেল, পেইবেল থাকলে আমরা ভবিষ্যতে দেবো এমন কন্ডিশন, ভবিষ্যতে দিব, ভবিষ্যতে দেবো এমন কন্ডিশন থাকলে লাইবিলিটিস, লাইবিলিটিস নিয়ে ব্যবসা শুরু করছে, লাইবিলিটি বেড়ে যাচ্ছে প্রথমেই, এই জন্য একটা ক্রেডিট। লোন, লোন একটা দায়, আমরা লোন নিয়েছি, ভবিষ্যতে দিতে হবে, এই কন্ডিশন একটা দায়, এজন্য এই লোনটা নিয়ে ব্যবসা শুরু হচ্ছে, এজন্য একটা দায়, এজন্য ক্রেডিট। তো প্রথমে যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলোকে বলা হয় ওপেনিং এন্ট্রিজ, অর্থাৎ ওপেনিং এন্ট্রিজ নিয়ে, তার মানে ব্যবসা, এই এন্ট্রি গুলো নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, ব্যবসা শুরু করা হচ্ছে, এই জন্য এটা ওপেনিং, ওপেনিং এন্ট্রিজ। ওপেনিং এন্ট্রি নিয়ে ব্যবসা শুরু করা হয়, এই জন্য এই একে বলা হয় ওপেনিং জার্নাল। ঠিক আছে, তো ওপেনিং এ যেভাবে আছে ঠিক আমরা ওইভাবে ডেবিট এবং ক্রেডিট সাজিয়ে আমরা দেখাবো, দেখি কিভাবে দেখানো আছে। স্যালাডটাকে দেখা যায়? জি স্যার, জি স্যার, দেখা যায়। ওকে, দেখেন, প্রথমে আমাদের ব্যবসা শুরু করছে যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলো আমরা বসাবো। দেখুন, ক্যাশ অ্যাট ব্যাংক এটা অ্যাসেট, রিয়েল অ্যাকাউন্ট কামস ইন, ডেবিট। ক্যাশ অ্যাট ব্যাংক
এটা নিয়ে ব্যবসা শুরু করা আছে, এই যে রিয়েল অ্যাকাউন্ট। অ্যাসেট মানে রিয়েল অ্যাকাউন্ট, কামিংস ডেবিট। স্টক মানে ক্লোজিং যেগুলো থাকে, অবশিষ্ট অংশ, এটা অ্যাসেট। এই অ্যাসেটটা নিয়ে ব্যবসা শুরু করেছে রিয়েল অ্যাকাউন্ট, দ্যাটস কামিং, এই জন্য ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল থাকে মানে ভবিষ্যতে আমরা পাবো, এই জন্য একটা অ্যাসেট। এই অ্যাসেটটা নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, এটা রিয়েল অ্যাকাউন্ট অ্যাসেট, এই জন্য কামস ইন, এই জন্য ডেবিট। বিল্ডিং একটা অ্যাসেট, এই বিল্ডিংটা নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, দ্যাটস মিন কামস ইন রিয়েল অ্যাকাউন্ট, ডেবিট। ইনভেস্টমেন্ট আমরা বিনিয়োগ করেছি একটা অ্যাসেট, এই অ্যাসেটটা নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, দ্যাটস মিন রিয়েল অ্যাকাউন্ট কামস, এই জন্য ডেবিট। ফার্নিচার তো দেখেই বোঝা যায় অ্যাসেট, এই এই অ্যাসেটটা নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, দ্যাটস মিন রিয়েল অ্যাকাউন্ট কাম ইন ফর দিস, ডেবিট। ওকে। অ্যাকাউন্ট পেয়েবল, অল পেয়েবল আর ক্রেডিট লাইবিলিটিস। ওকে, পেয়েবল মানে আমরা ভবিষ্যতে দেবো, দায়টা নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে, মানে প্রথমে দায় আমরা বৃদ্ধি পেয়ে পাচ্ছি, এই জন্য দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। লোন, লোন একটা দায়, যেটা আমরা লোন নিয়েছি ভবিষ্যতে দিতে হবে এমন কন্ডিশন, লোন একটা দায়, এই জন্য ক্রেডিট। প্রথমে আমরা দায় বেশি নিয়ে শুরু করছি। তাহলে আমরা এই দুটো যোগ করবো, 80,000 আর 1,20,000, 1,20,000 আর 80,000, মোট 2 লক্ষ টাকা। আর এইগুলো যোগ করলে হবে 14 লক্ষ টাকা। 14 লক্ষ থেকে 2 লক্ষ মাইনাস করলে পাই 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ যে পাশে কম সেই পাশে বসে থাকে। তাহলে এই 12 লক্ষ নাম হবে ক্যাপিটাল। ঠিক আছে, এই 12 লক্ষ নাম হবে ক্যাপিটাল। ক্যাপিটাল সবসময় ক্রেডিট হয়, এই জন্য ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে। তো এই ঘটনাগুলো প্রথমেই, এই ঘটনাগুলো নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি, এই জন্য একে বলা হয় ওপেনিং এন্ট্রিজ। আর ওপেনিং এন্ট্রিজ নিয়ে জাবেদা দেওয়া হয়, এই জন্য বলা হয় ওপেনিং এন্ট্রিজ কে ওপেনিং জার্নাল। ঠিক আছে। তো এই ওপেনিং জার্নাল সম্পর্কে কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস ওপেনিং জার্নাল অর ওপেনিং এন্ট্রিজ? হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন? No, sir, no, no. ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা পরবর্তী ঘটনা দেখি। জার্নাল এন্ট্রি আমাদের শুরু জানুয়ারি 1। জিমিজাং ইঞ্জিনিয়ারিং ভেঞ্চার ইনকর্পোরেশন, জিমিজাং ইঞ্জিনিয়ারিং ভেঞ্চার কর্পোরেশন by issuing 50,000 শেয়ার এট টাকা 10 টাকা পার শেয়ার, অর্থাৎ তারা 50,000 শেয়ার ইস্যু করেছে 10 টাকা করে প্রত্যেকটা শেয়ার। অর্থাৎ শেয়ার ইস্যু করা হয় কখন? যে আমরা বাজারে শেয়ার ছেড়েছি, তার মানে প্রত্যেকে এই শেয়ার কিনবে 10 টাকা করে, এবার এই 10 টাকা আমাদের দিবে। তাহলে এই যে 50,000 শেয়ার যে গুণ করলে 10,000 টাকা হয় 5 লক্ষ টাকা। তাহলে এই 5 লক্ষ টাকা আমাদের প্রতিষ্ঠানে আসবে। তাহলে প্রতিষ্ঠানে কি আসবে? টাকা আসবে। টাকা একটা, ক্যাশ টাকা কি? ক্যাশ একটা অ্যাসেট। তাহলে অ্যাসেট একটা রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট কামস ইন, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। সাথে সাথে আমাদের ক্রেডিট কি করতে হবে? আমরা যে শেয়ারটা ইস্যু করেছি, এই ইস্যুইং শেয়ার ক্রেডিট লিখলে হবে, কিন্তু সব থেকে বেটার হবে কমন স্টক। অর্থাৎ শেয়ারকে আমরা কমন স্টক নামে সংজ্ঞায়িত করি। ঠিক আছে। তো আমরা জার্নালটা কি করা আছে একটু দেখে আসি, জার্নালটা কি করা আছে। Amazing. জার্নাল, জার্নাল, জার্নাল জানুয়ারি 1 তারিখে ক্যাশ ডেবিট 5 লক্ষ টাকা and কমন স্টক ক্রেডিট 5 লাখ, বিকজ ইস্যু শেয়ার 10,000 শেয়ার at the rate of 10 টাকা পার শেয়ার। 10 টাকা করে প্রত্যেকটা শেয়ার, 10,000 শেয়ার বাজারে ইস্যু করা হয়েছে। জনসাধারণ শেয়ার ক্রয় করেছে 10 টাকা করে এবং আমাদের টাকা দিয়েছে, এই জন্য ক্যাশ টাকা কামস ইন রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশ, ক্যাশ ইজ এ রিয়েল অ্যাকাউন্ট and real account comes in debit against common stock, that means share is a credit. Okay. Next, January 3, Zimizang finds a goods rental place on a business estate in his location. একটা ব্যস্ততম শহরের পাশে একটা জায়গা দেখা হয়েছে, জায়গাটা ভাড়া নেওয়ার জন্য। and sign a lease, লিজের একটা সাইন করা হয়েছে for টাকা 7,000 পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে 7,500 টাকা দেওয়া হবে, এই মর্মে একটা লিজ পেপারে সাইন করা হয়েছে যদি আমরা এটা ভাড়া নেই। ঠিক আছে। ওকে। তাহলে এই ঘটনা দ্বারা দেখেন
আমরা ক্যাশ টাকা আদান প্রদান হয় নাই বা হবেও না। ঠিক আছে, আমরা একটা সাইন করেছি। সাইন করার পরেও আমরা এই প্লেসটা ভাড়া নিতেও পারি, নাও পারি, গ্যারান্টি নাই। এই জন্য এই ধরনের ঘটনা দ্বারা আর্থিক আর্থিক পরিমাণ, ফাইন্যান্সিয়াল পজিশন, নো সেন্স ফর দিস ইজ দ্য ইভেন্ট নট ট্রানজাকশন। ওকে, ইজ দ্য ইভেন্ট not transaction. It is no need journal for this because it is no transaction. Okay. 3 তারিখ, January 3, January 3, no entry because sign for new business. একটা নতুন ব্যবসার জন্য সাইন করা হয়েছে, এজন্য টাকা আমরা প্রদান করা হয় নাই বা পরিদান করবে এমন কোনো কন্ডিশন নাই। ফর দিস নো এন্ট্রি। 3, January 5, more complex entry, carefully try to understand what I say. Jimmy Zhang borrowed টাকা 2,50,000 from the bank. জিমি জ্যাং বড় মিনস ঋণ করা বা ধার করা। তো ঋণ করেছে বা ধার করেছে ব্যাংক থেকে 2,50,000 টাকা টু পে ফর রিনোভেশন এন্ড ইমপ্রুভমেন্ট এক্সপেন্স, একটা রিনোভেশন খরচ করার জন্য। রিনোভেশন এক্সপেন্স, আমরা একটা এক্সপেন্স করব বা আমরা একটা গাড়ি মেরামত করব বা রিনোভেশন করব, সেই জন্য আমরা টাকা ধার করেছি। তো একদিকে টাকাটা ধার করেছি টাকাটা খরচ করার জন্য। তাহলে খরচটা কি? একটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট, অল এক্সপেন্স আর লস ডেবিট হয়, এজন্য রিনোভেশন এন্ড ইমপ্রুভমেন্ট এক্সপেন্স ডেবিট। এগেনস্ট আমরা কি লিখবো? ক্যাশ টাকা তো আমরা খরচ করছি, নো, আমরা একটা ঋণ করে নিয়ে এসেছি। ঋণ করে নিয়ে এসেছি এবং টাকাটা পেড করেছি এমন কোনো কন্ডিশন এখনো নাই। ঠিক আছে, তাহলে আমরা খরচের এন্ট্রিটা দিয়ে বসে থাকবো। পরবর্তী ঘটনা কি আছে দেখি। হি এগ্রি টু পে টাকা 10 লাখ, সরি, হি এগ্রি টু পে টাকা 10,000 পার মান্থ ফর 3 years টু রিপে দ্য লোন। অর্থাৎ আমরা যে খরচ করার জন্য যে টাকাটা নিয়ে আসছি, ঠিক আছে, এই টাকাটা আমরা এক্সপেন্স হিসেবে দিব, পরিশোধ করব 3 বছরে। 3 বছরে পরিশোধ করবো, প্রত্যেক মাসে 10,000 টাকা করে। তাহলে প্রত্যেক মাসে যদি 10,000 টাকা করে 3 বছরে আমরা পরিশোধ করি, তাহলে টোটাল টাকা হয় কত? 1 বছর হয় কত? 10 গুণ 12, 10,000 গুণ 12, 1,20,000, আর গুণ 3, 3 বছরে, তাহলে 3,60,000 টাকা। তাহলে বলা হয়েছে আমরা এই যে রিনোভেশন রিনোভেশন বা ইমপ্রুভমেন্ট এক্সপেন্সের জন্য যে 2,50,000 টাকা নিয়ে এসেছে ধার করে, ঠিক আছে, ধার করে নিয়ে এসেছে এই খরচটা করার জন্য, কিন্তু 2,50,000 টাকার এগেনস্টে তাকে আমরা এই টাকাটা দিতে হবে 3,60,000 টাকা। আর 2,50,000 টাকা দিলে আর নিবে না, কারণ কি? যে আমরা 2,50,000 টাকা ধার করেছি। ধার করে করার ক্ষেত্রে টাকা তো তাকে না কোনো সময় তো দিতে হবে। তো তিনি বলেছে, ঠিক আছে, এই ধারের টাকাটা আপনারা 3 বছরে পেড করেন আমাকে। ঠিক আছে, 3 বছরে প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিয়েন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা তাকে টাকাটা দিচ্ছি সাধারণত 3,60,000 টাকা। তো এই জন্য আমাদের এখানে হিসেবে দেখা যাবে 3,60,000 টাকায়। তাহলে আমাদের এই এক্সপেন্সের জন্য 3,60,000 টাকা দেখাতে হবে এক্সপেন্স হিসেবে। আর যে টাকাটা আমরা লোন হিসেবে দিব, কাকে দিব? ওই জিমি জাংকে বড় করছি, এই জন্য এটা একটা লাইবিলিটিস। ঠিক আছে, লোন লাইবিলিটিস। লাইবিলিটিস মানে একটা দায়, দায় বেড়ে যাচ্ছে, এই জন্য ক্রেডিট 3,60,000 টাকা। এই জাস্ট সি দ্য জার্নাল এন্ট্রি 5, this 5, renovation and improvement expense 3,60,000 debit, long term liabilities, that's mean loan liabilities, credit, explanation record for new loan 3,60,000. Have you any complaint or any question about this? Anyone, please? No, sir. Okay. Next journal,
সেভেন, জিমি পারচেজ এ হ্যান্ডসন রোবোটিক্স অন ক্রেডিট। অন ক্রেডিট অন অ্যাকাউন্ট মিনস ধারে বা বাকিতে। হ্যান্ডসন রোবোটিক্স ক্রয় করা হয়েছে, তার মানে রোবট একটা অ্যাসেট, তাহলে এই অ্যাসেটটা ক্রয় করা হয়েছে, তার মানে একটা রিয়েল অ্যাকাউন্ট কামস ইন, এজন্য ডেবিট রোবট। ফ্রম ভেন্ডরস, একটা ভেন্ডরের কাছ থেকে। সাইনিং এ নোট, একটা নোট সাইন করা হয়েছে 2 লক্ষ টাকা। এন্ড ক্যাশ পেইড 2 লাখ। তাহলে আমরা যে রোবটটা ক্রয় করে এনেছি, রোবটের কত মূল্য আমরা জানি না, ঠিক আছে, আমরা জানি না, এই জন্য আমরা রোবটটা ক্রয় করেছি, মানে একটা অ্যাসেট বেড়েছে, এজন্য ডেবিট, রোবট অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা আমরা জানি না। দেখি পরবর্তী ঘটনা কি হয়েছে। সাইনিং এ নোট, তাহলে এই রোবটের জন্য আমরা একটা নোট সাইন করেছি যার মূল্য 2 লক্ষ টাকা। অ্যান্ড ক্যাশ পেইড 2 লাখ, তার মানে একটা সাইন করেছি যে টাকাটা আমরা ভবিষ্যতে দিব, তার মানে একটা নোট পেইবেল, পেইবেল হবে, ভবিষ্যতে দিব এমন কন্ডিশনাল পেইবেল। নোট লেখা আছে নোট পেইবেল 2 লক্ষ টাকা। আর ক্যাশ পেড, ক্যাশ টাকা পেড করেছে 2 লক্ষ টাকা, তাহলে আমরা এখন দেখেছি 4 লক্ষ টাকা। ঠিক আছে, আরো কোনো ঘটনা আছে কিনা দেখি। অ্যান্ড ইস্যু দ্য চেক, ওই যে রোবটটা ক্রয় করছি তার জন্য আমরা নোট সাইন করছি, ক্যাশ টাকা দিচ্ছি, আর একটা চেকে ইস্যু করেছি, মানে ব্যাংক থেকে দিতে হবে, তাহলে একটা চেক ইস্যু করেছি 1 লাখ। তাহলে এই 1 লক্ষ টাকা আমাদের দিতে হবে ব্যাংক থেকে। তাহলে আমরা আলটিমেটলি 5 লক্ষ টাকা পেয়েছি। আরো টাকা আছে কিনা দেখি। ক্যারেজ ইন টাকা 5,000 অ্যান্ড ইনস্টলেশন চার্জ 2,000। আবার রোবটটা বহন করা বাবদ 5,000 টাকা, রোবটটা বসানোর জন্য চার্জ 2,000 টাকা, তাহলে 7,000 টাকা। এই 7,000 টাকা আমাদের এখানে ক্যাশ টাকা দিতে হবে। কারণ কি, এই যে বসানো খরচ বা পরিবহন খরচ, এই এই টাকাগুলো কিন্তু বকেয়া থাকে না সাধারণত। তাহলে আমাদের ক্যাশ টাকা, এই যে 7,000 টাকা, ওই ক্যাশ টাকার সাথে একসাথে দেখানোই ভালো, ঠিক আছে, আলাদা করে না দেখিয়ে। ক্যাশ পেড 2 লক্ষ টাকা, আর এখানে চার্জ আর বসানোর বাবদ খরচ 7,000, তাহলে 2,07,000 টাকা ক্যাশ টাকা। আর নোট বাবদ দিতে হবে 2 লক্ষ টাকা, তাহলে 4,07,000 টাকা। আর ব্যাংকের মাধ্যমে দিতে হবে 1 লক্ষ টাকা, মোট 5,07,000 টাকা। তাহলে আমরা এখানে রোবটটার মূল্য পেয়ে গেছি 5,07,000 টাকা। তাহলে রোবট অ্যাকাউন্ট ডেবিট 5,07,000 টাকা। আর অ্যাকাউন্ট নোটস পেয়েবল ক্রেডিট 2 লক্ষ টাকা। ক্যাশ 2,07,000 টাকা ক্রেডিট, ক্যাশ চলে যাবে, এজন্য অ্যাসেট চলে গেলে ক্রেডিট হয়। আর চেক ইস্যু, মানে ব্যাংক থেকে টাকাটা চলে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, মোট 5,60,000 টাকা। 7 নম্বর আইটেমটা আমরা দেখি। 7, 7, এই যে হ্যান্ডসন রোবট ডেবিট 5,07,000, নোটস পেয়েবল ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, ব্যাংক ক্রেডিট 1 লক্ষ, 2,07,000 আর 2 লক্ষ, এই 7,000 টাকা। রোবটের রোবটটা ক্রয় করে আনলে পরিবহন খরচ, বহনের খরচ, আর বসানোর খরচ 5,000 আর 2,000 7,000। আর ক্যাশ টাকা 2 লক্ষ, মোট 2,07,000। ইউ ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস? হ্যাভ ইউ এনি কনফিউশন, এনি কমপ্লেন অ্যাবাউট দিস আইটেম? প্লিজ এনি ওয়ান? January 7, প্লিজ এনি ওয়ান? No, sir. ওকে। January 11, the payment is made that is issued by January 7, অর্থাৎ পেমেন্ট করা হয়েছে যেটা জানুয়ারি মাসের 7 তারিখে ইস্যুড হয়েছে, ইস্যুড করা হয়েছিল। অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখে একটা ঘটনা জন্য এখন আমরা পেড করতে হবে। ইস্যুড করা হয়েছিল জানুয়ারি মাসের 7 তারিখে, কি ইস্যু করা হয়েছিল আমরা দেখি। জানুয়ারি মাসের 7 তারিখে একটা নোট ইস্যু করা হয়েছে, 2 লক্ষ টাকা একটা নোট। ওই যে আমরা একটা নোট ইস্যু করছিলাম না, যে ভবিষ্যতে টাকা দিতে হবে, এখন নোট, ওই টাকাটা আমরা 11 তারিখে আমরা দিচ্ছি এসে। তাহলে আমরা কি টাকাটা দিচ্ছি, ক্যাশ টাকা চলে যাচ্ছে। ক্যাশ টাকা একটা অ্যাসেট, অ্যাসেট গোস আউট, তার মানে কি রিয়েল অ্যাকাউন্ট গোস আউট, রিয়েল অ্যাকাউন্টটা চলে যাচ্ছে। ক্যাশ টাকা, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, এই জন্য ক্রেডিট। ঠিক আছে, গোস আউট হলে ক্রেডিট হয়। আর ডেবিট হবে কি, ওই যে একটা নোট, নোট পেয়েবেল, নোট পেয়েবেল একটা দায়, এই দায়টা এখন কমে যাচ্ছে, তাহলে দায় কমে গেলে ডেবিট। ঠিক আছে, দায় কমে গেলে ডেবিট, দায় বেড়ে গেলে ক্রেডিট। এই জিনিসটা কিন্তু ওই গোল্ডেন রুলসটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে এখানে আমার অ্যাকাউন্টস পেয়েবল বা নোট পেয়েবল ডেবিট, আর ক্যাশ ক্রেডিট, যেটি ক্যাশ টাকা দিতে হবে। কি, ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড?
আমরা আইটেমটা দেখি 11, নোট পেবল অ্যাকাউন্ট ডেবিট 2 লক্ষ টাকা, আর ক্যাশ পেইড, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 2 লক্ষ টাকা, পেইড আর নোট পেবল টাকা 2 লক্ষ টাকা, ব্যাক ফ্যাক্টর লিখেছে। Clearly understand what I say about this? Have you any complaint? 11 January. January 11, no complaint, huh? Okay. January 14. Jimmy Zhang makes his first sale for Taka 20 per box of robotics donuts, মানে একটা brand, for neighborhood birthday party for 300 per box. বলা হয়েছে 300টা বক্স পুরো সেল করা হয়েছে, ঠিক আছে? 300টা বক্স, প্রত্যেকটা বক্সের দাম হচ্ছে 20 টাকা। 300 গুণ 20, 6,000 টাকা। তার মানে কি, আমরা এই যে একটা রবট বিক্রয় করেছি 20 টাকা করে প্রত্যেকটা রোবটের বক্স, যে বক্সে রোবট ধারণ করা হয়, তাহলে রোবট বক্স বিক্রয় করেছি আমরা 300টা। প্রত্যেকটা রোবট বক্সের সেলিং প্রাইস ছিল 20 টাকা। ওই যে আমরা যে রোবট ক্রয় করছিলাম না, ক্রয় করার ক্ষেত্রে দেখা গেছে যে রোবটের যেটা বক্স থাকে, ওই বক্স গুলো আমরা বিক্রয় করে দিচ্ছি এখন, ঠিক আছে? তাহলে আমরা এখানে 300টা বক্স বিক্রয় করছি 20 টাকা করে, তাহলে এখানে 6,000 টাকা। তাহলে এখানে আমরা 6,000 টাকা ক্যাশ আমাদের বেড়ে যাবে, 6,000 টাকা পাচ্ছি আমরা, এজন্য ক্যাশ ডেবিট। আর কি বিক্রয় করছি? ওই রোবট বক্সের ওইটা ক্রেডিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে রোবট বক্স না লিখে আমরা সেলস অ্যাকাউন্ট ক্রেডিট লিখছি এই জন্য যে এটা পণ্য হিসেবে গণ্য গণ্য করা হয়। যখন পণ্যর সাথে ক্রয় এবং বিক্রয় জড়িত থাকে, ক্রয় এবং বিক্রয় হিসেবে হিসেবে কনসিডার করা হয়, ওই অ্যাসেট হিসেবে কনসিডার করা হয় না, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা, ঠিক আছে? দ্য কস্ট হিম টাকা 50 পার বক্স টু মেক, অর্থাৎ এই বক্স গুলো আমরা তৈরি করেছিলাম। দেখেন এখানে বলা হয়েছে এই বক্স গুলো তৈরি করতে খরচ হচ্ছিল 15 টাকা করে। অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে, কোনো পণ্য যদি আমরা সেল করি এবং ওই পণ্য যদি উৎপাদন খরচ দেওয়া থাকে, উৎপাদনের খরচ বা উৎপাদন করার সময় কত টাকা খরচ হয়েছে, ওই খরচ যদি দেওয়া থাকে, তাহলে দুইটা জার্নাল দিতে হয়। একটা জার্নাল সেলিং প্রাইসের জন্য, সেলসের জন্য, আর একটা জার্নাল উৎপাদন করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা একটা জার্নাল দিয়েছি, বিক্রয়ের একটা জার্নাল, যে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। আরেকটা জার্নাল দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। কস্ট অফ গুডস সোল্ড মানে ওই পণ্যটা তৈরি করার সময় কত টাকা খরচ হয়েছে, এর খরচ হিসেবে ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। আর কিসের জন্য? ইনভেন্টরি, পণ্য দ্রব্য, ইনভেন্টরি ক্রেডিট, ঠিক আছে? জার্নালটা দেখি। এই যে 14 জানুয়ারি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। ওকে, হ্যাভ ইউ এনি কমপ্লেন এন্ড কোশ্চেন January 14? নো স্যার। Clearly understand, huh? Okay. জি স্যার, আন্ডারস্ট্যান্ড। 16 জানুয়ারি, পার্সেস অফিস সাপ্লাইজ বাই টাকা 300। অফিস সাপ্লাইজ মানে কি? অফিসের ছোটখাটো জিনিসপত্র যেটা প্রতিনিয়ত ক্রয় বিক্রয় করা হয়, ক্রয় করা হয়। তাহলে পার্সেস অফিস সাপ্লাইজ, সাপ্লাইজ একটা এক্সপেন্স, একটা নমিনাল অ্যাকাউন্ট, তাহলে নমিনাল অ্যাকাউন্ট হলে ডেবিট হয়। অফিস সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাথে সাথে আমরা টাকা চলে যাচ্ছে। টাকা, ক্যাশ টাকা কি? ক্যাশ একটা অ্যাসেট, তার মানে রিয়েল অ্যাকাউন্ট, আর রিয়েল অ্যাকাউন্ট যদি কামস গোস আউট, রিয়েল অ্যাকাউন্ট চলে যাচ্ছে, গোস আউট মানে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, আর সাপ্লাই এক্সপেন্স ডেবিট। 16, 16 পার্সেস অফিস সাপ্লাইজ বাই টাকা 300। ওকে, আমরা জার্নালটা দেখি। দিস ইজ জার্নাল, পার্সেস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। 28, পেড স্যালারি অন ম্যানেজার
5 অফিসার, 2 টাইমস, and 10 লেবার at the rate of 10,000 ইচ, অর্থাৎ প্রত্যেকে 10,000 টাকা করে। 10 জন লেবার, আচ্ছা 10 জন লেবার আছে, 5 জন অফিসারের দ্বিগুণ টাকা, আর একজন ম্যানেজারের 5 গুণ টাকা। তার মানে তাকে মানে বেতন দেওয়া আছে, স্যালারি। স্যালারি মানে কি প্রতি মাসে দেওয়া হয়, এই জন্য একটা এক্সপেন্স, তার নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এটা হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট, আর টাকা দেওয়া হচ্ছে ক্রেডিট, টাকা ক্রেডিট। এখানে আপনারা একটা যোগ বিয়োগ করবেন, যে 5 টাইমস একজন ম্যানেজারের 5 গুণ, তাহলে 1 গুণে হয় 10,000, আর 5 গুণে 50,000 টাকা। আচ্ছা, 5 জন অফিসারের, তাহলে একজন অফিসারের 10,000 টাকা, 5 জনের 50,000, আর দ্বিগুণ 1 লক্ষ টাকা। আর 10 জন লেবারের হবে 1 লক্ষ টাকা। যোগ করলে যে টাকা হয় ওই টাকাটা বসাবেন। আমার এখানে ক্যালকুলেশন একটু ভুল আছে, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন একটু ভুল আছে, স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 8 লক্ষ টাকা দেওয়া আছে, ভুল আছে। January 30, জিমি জাং পে হিজ ইলেকট্রিক বিল অফ টাকা 500। অর্থাৎ ইলেকট্রিক বিল এটা প্রতি মাসে দেওয়া হয়, এটা নমিনাল অ্যাকাউন্ট, এটা খরচ বা এক্সপেন্স, এজন্য ডেবিট, ইলেকট্রিক বিল এক্সপেন্স ডেবিট। আর বিলটা দেওয়া হয় কিসে? ক্যাশ টাকা। ক্যাশ একটা অ্যাসেট, রিয়েল অ্যাকাউন্ট গোস আউট, ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। ইলেকট্রিসিটি বিল ডেবিট, ক্যাশ ক্রেডিট। জাস্ট উই সি দ্য সলিউশন। ইলেকট্রিসিটি বিল এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, স্যার এখান থেকে কিভাবে কোশ্চেন হতে পারে স্যার?